ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা বাসায় থেকো, ভালো থেকো এবং যে যেখানেই থাকো বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। আর অনলাইন ক্লাস ফলো করে তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে। আমি এর আগেও তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পেনের কর্ডোবা একটি শহরের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান আলী, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ। আজকের পাঠ্য বিষয় অনার্স প্রথম বর্ষ, বিষয় স্পেনে মুসলমানদের ইতিহাস 710 থেকে 1492 পর্যন্ত। স্পেন আন্ডার মুসলিম রুলস, অর্থাৎ মুসলিম শাসনাধীনে স্পেনের যে শাসন কার্যগুলো ছিল। আজকের পাঠ শেষে আমরা যেগুলো শিখব, 1 নম্বর মুসলমানদের স্পেন বিজয় সম্পর্কে তোমরা বলতে পারবে। মুসলমান শাসনের বিভিন্ন পর্যায় সম্পর্কে তোমরা বলতে পারবে। স্পেনে যে ক্ষুদ্র ক্ষুদ্র বংশ ছিল তাদের রাজত্ব এবং মুসলমানদের পতন সম্পর্কে তোমরা এই পাঠ শেষে বলতে পারবে। স্পেনের ভৌগোলিক অবস্থান, এটা আমরা দেখতে পাচ্ছি। সেই সময়ে স্পেনের যে ভৌগোলিক যে চিত্রটা, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। এটা ভিতরে অনেক শহর আছে, যে জায়গাগুলোতে মুসলিম শাসন বিরাজিত ছিল। তাদের মধ্যে বিশেষ করে কর্ডোবা ছিল অন্যতম। স্পেন বিজয়ের মুহূর্তে তারিক বিন জিয়াদ ও তার সৈন্যদল, আমরা তারিক বিন জিয়াদের একটি ভাষণ দেখতে পাচ্ছি। তিনি তার সৈন্যদেরকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দিচ্ছেন এবং তার যে সৈন্যদল তারা সে ভাষণগুলো শ্রবণ করছেন। এবং তারিক বিন জিয়াদ যে জাহাজে করে তিনি স্পেনে গমন করেছিলেন, সেই জাহাজগুলো যে পুড়িয়ে দেওয়ার একটা দৃশ্য, এই দৃশ্য কিন্তু তোমরা এখানে অবলোকন করতে পারছো। এখানে তোমাদের একটু বলে রাখি যে তারিক বিন জিয়াদ যখন এই স্পেন অভিযান পরিচালনা করেন, তিনি যখন স্পেন অভিযান করলেন 711 খ্রিস্টাব্দে, তিনি তখন সেখানে গিয়ে তার অল্প সৈন্য ছিল। তিনি সেখানে ভাষণ দিয়েছিলেন এরকম যে তোমাদের সামনে শত্রু এবং পিছনে তোমাদের সাগর, অর্থাৎ আমাদের এই স্পেন বিজয় করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমাদের জাহাজগুলো পুড়িয়ে ফেলেছে, অর্থাৎ আমরা পিছনে যাওয়ারও সুযোগ নেই। আমাদের কি করতে হবে? আমাদের জীবন মরণ লড়াই করে এই স্পেনকে আমাদের বিজয় অর্জন করতে হবে। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মুসলমানদের স্পেন, যেটা পূর্ব নাম ছিল আন্দালুসিয়া, এই আন্দালুসিয়া বিজয়টা কয়েকটা পর্বে হয়। 1 নম্বর 710 খ্রিস্টাব্দে প্রথম অভিযান, 2 নম্বর 711 খ্রিস্টাব্দে দ্বিতীয় অভিযান, 3 নম্বর 712 খ্রিস্টাব্দে পূর্ণাঙ্গ বিজয়। প্রথম যে অভিযানটা ছিল 710 খ্রিস্টাব্দে, সেই সময়ে 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত আল ওয়ালিদ ছিলেন, উমাইয়া খলিফা আল ওয়ালিদ। তিনি তখন দামেস্কের শাসনকর্তা ছিলেন, দামেস্কে তিনি খলিফা ছিলেন। তার অধীনস্থ গভর্নর ছিলেন উত্তর আফ্রিকার মুসা বিন নুসাইর। সেই সময়ে স্পেন অভিযান করার জন্য তার কাছে অনুমতি চান। সেই সময়ে আল ওয়ালিদ তখন শুধু মুসা বিন নুসাইরকে স্পেন লুণ্ঠনের জন্য অনুমতি দিয়েছিলেন। তারই আলোকেই মুসা বিন নুসাইর সর্বপ্রথম তারিক বিন আল মুগাফিরিকে প্রথমে 710 খ্রিস্টাব্দে তিনি এই স্পেন অভিযানে প্রেরণ করেন। তিনি প্রথমে গিয়ে স্পেন অভিযান পরিচালনা করেন এবং বেশ কিছু ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে আসেন এবং মুসা বিন নুসাইরকে জানান
যে স্পেনটা মুসলমানদের আমাদের বিজয়ের জন্য খুব সুবর্ণ সুযোগ। সেখানে বাইরের যে জনগণগুলো আছে স্পেনের, তারা মুসলমানদের দিকে চেয়ে আছে এবং রাজা রডারিকের অত্যাচারে সেখানকার জনগণ অতিষ্ঠ হয়ে আছে। তাই এই সুযোগেই আমরা যদি স্পেন অভিযান পরিচালনা করি তাহলে আমরা দ্রুত স্পেন বিজয় করতে পারব। এই আলোকে 711 খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইর তার বিখ্যাত সেনাপতি তারিক বিন জিয়াদকে 711 খ্রিস্টাব্দে স্পেন বিজয়ের জন্য প্রেরণ করেন এবং তিনি তার দলবল নিয়ে তিনি প্রথমে যে স্পেনের যে পর্বতে আরোহণ করেন, সেই পর্বতটিতে তার নাম অনুসারে রাখা হয় জাবালুত তারিক। জাবালুত তারিক পর্বতে তিনি অবস্থান করেন এবং সেখানে ক্যাম্প স্থাপন করেন। সেখান থেকেই আস্তে আস্তে তিনি স্পেন অভিযান পরিচালনা করেন। সেখান থেকে তিনি রাজা রডারিকের 1 লক্ষ বাহিনীর সাথে মাত্র 12,000 সৈন্য নিয়ে যুদ্ধে লিপ্ত হন এবং রাজা রডারিক চরমভাবে পরাজিত হন। পরবর্তীতে আরও অন্যান্য শহরগুলো তিনি বিজয় অর্জন করেন। সর্বশেষ 712 খ্রিস্টাব্দে মুসা বিন নুসাইর সেই অভিযানে যোগদান করেন এবং তখন মুসলমানরা স্পেন পূর্ণাঙ্গভাবে জয় করেন। তাহলে এখানে আমরা যদি প্রশ্ন আসে যে স্পেন অভিযান, তাহলে পূর্ণাঙ্গভাবে মুসলমানরা বিজয় অর্জন করে 712 খ্রিস্টাব্দে। স্পেন মুসলিম শাসনের 4টি পর্যায়। তাহলে আমি আজকে তোমাদের পুরো স্পেনের শাসন ব্যবস্থার উপর হিন্স দিয়ে যাব। তাহলে স্পেনের মুসলিম শাসনের 4টি পর্যায় আমরা দেখতে পারি। সেটা 1 নম্বর, আরবের উমাইয়া খিলাফতের অধীন শাসিত স্পেন 714 থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এরপরে স্বাধীন উমাইয়া আমিরাত 756 থেকে 929 খ্রিস্টাব্দ পর্যন্ত। উমাইয়া স্বাধীন খিলাফত 929 থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে স্পেনে ক্ষুদ্র ক্ষুদ্র বংশের রাজত্ব এবং মুসলমানদের পতন 1031 থেকে 1492 পর্যন্ত। তাহলে 1492 খ্রিস্টাব্দে সর্বশেষ তাদের পতন ঘটে। আমরা দেখতে পাচ্ছি উমাইয়া খেলাফতের অধীন শাসিত স্পেন 714 থেকে 714 থেকে 756 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন। মুসলিম বিজয়ের পর 756 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেন শাসন করেন মোট 22 জন গভর্নর। তার মধ্যে উল্লেখযোগ্য শাসক ছিলেন মুসা বিন নুসাইরের পুত্র ছিল আব্দুল আজিজ বিন মুসা। আব্দুল আজিজ বিন মুসা 714 থেকে 716 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিল। তাকে শাসনকর্তা বা গভর্নর হিসেবে তিনি পরিচিত। এরপরে আব্দুর রহমান আল গাফিকি উল্লেখযোগ্য শাসক ছিলেন। 714 থেকে 732 খ্রিস্টাব্দ পর্যন্ত আব্দুর রহমান আল গাফিকি ক্ষমতায় ছিলেন। 732 খ্রিস্টাব্দে তার সময় একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে টুরসের যুদ্ধ। এই টুরসের যুদ্ধটা ছিল মুসলমানদের জন্য সেই সময়ে অনেক গুরুত্বপূর্ণ। ইউসুফ আল ফিহরি 756 খ্রিস্টাব্দে আব্দুর রহমান আল দাখিলের কাছে পরাজয়ের পর ইউসুফ আল ফিহরি 756 খ্রিস্টাব্দে যখন পরাজয় বরণ করেন আব্দুর রহমান আল দাখিলের কাছে, তখন সেখানে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আব্দুর রহমান আল দাখিল স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা। স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত তাহলে আমরা দেখতে পাই যেটা হচ্ছে যে 756 খ্রিস্টাব্দে থেকে 929 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা ছিল হচ্ছে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত। 756 খ্রিস্টাব্দে আব্দুর রহমান আর দাখিল প্রথম, আব্দুর রহমান যাকে বলা হয়, স্পেন দখলের মাধ্যমে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাত তিনি প্রতিষ্ঠা করেন। যদি প্রশ্ন তোমাদের বলা হয় যে স্পেনের স্বাধীন উমাইয়া আমিরাতের প্রতিষ্ঠাতা কে, তাহলে কি হবে? আব্দুর রহমান আর দাখিল হবে। আব্দুর রহমান আর দাখিল 756 থেকে 788 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তার পরবর্তীতে আসেন প্রথম হিসাম 788 থেকে 796 পর্যন্ত প্রথম হিসাম ক্ষমতায় ছিল। এরপরে আসে প্রথম হাকাম 796 থেকে 822 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম হাকাম ক্ষমতায় ছিল। এরপরে আসেন মোহাম্মদ বিন আব্দুর রহমান 852 থেকে
886 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিল। তাহলে আমরা এখানে যে শাসকগুলো ছিলেন এই সময়ে, তার মধ্যে উল্লেখযোগ্য শাসক আব্দুর রহমান আদ-দাখিল, প্রথম হিসাম, প্রথম হাকাম আব্দুর রহমান, তারপরে মোহাম্মদ বিন আব্দুর রহমান। স্বাধীন উমাইয়া আমিরাতের অন্যান্য শাসক, অর্থাৎ এই স্পেনের স্বাধীন উমাইয়া যে আমিরাত প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই উমাইয়া আমিরাতের যে অন্যান্য শাসক ছিল তার মধ্যে উল্লেখযোগ্য শাসক ছিল আল-মনজিদ। আল-মনজিদ ক্ষমতায় ছিলেন 886 খ্রিস্টাব্দ থেকে 888 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে ক্ষমতায় আসেন আবদুল্লাহ। আবদুল্লাহ ক্ষমতায় ছিল 888 থেকে 912 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে ক্ষমতায় আসে তৃতীয় আব্দুর রহমান। তৃতীয় আব্দুর রহমানের শাসনকাল। তৃতীয় আব্দুর রহমান যে শাসনকাল ছিল সেটা হচ্ছে 912 থেকে 929 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন আমির। 929 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন আমির, আর 929 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 961 পর্যন্ত তিনি সেখানে খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করেন এবং খেলাফত কায়েম করেন। তাহলে এই সময় আমরা দেখতে পারি যে স্বাধীন উমাইয়া আমিরাতের যে শাসকগণ ছিল তার মধ্যে বিশেষ করে তৃতীয় আব্দুর রহমান তিনি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন এবং খেলাফত কায়েম করেন স্পেনে। স্বাধীন খেলাফত 929 থেকে 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। অর্থাৎ তৃতীয় আব্দুর রহমান 912 থেকে 961 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় ছিলেন। তার শাসনকালে 929 খ্রিস্টাব্দে তিনি কী করেছিলেন? নিজেকে স্বাধীন উমাইয়া আমিরাতের খলিফা হিসেবে তিনি নিজেকে ঘোষণা করেছিলেন এবং খেলাফত কায়েম করেছিলেন। এই সময়ে আরও অন্যান্য উল্লেখযোগ্য যে শাসকগণ ছিলেন তাদের মধ্যে ছিল দ্বিতীয় হাকাম অন্যতম। দ্বিতীয় হাকাম 961 থেকে 976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। এরপরে দ্বিতীয় হিসাম ছিল 976 থেকে 1009 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে তৃতীয় মোহাম্মদ ছিল 1009 থেকে 1009 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। 1009 থেকে অল্প সময় তিনি ক্ষমতায় ছিলেন। এরপরে সুলাইমান ইবনে হাকাম 1009 থেকে 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপরে আবার দ্বিতীয় হিসাম আমরা দেখতে পাই। দ্বিতীয় হিসাম 1010 থেকে 1013 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সুলাইমান ইবনুল হাকাম ক্ষমতায় ছিলেন 1013 থেকে 1016 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তৃতীয় হিসাম পরবর্তীতে আমরা দেখতে পাই আবার তৃতীয় হিসাম ছিলেন 1031 খ্রিস্টাব্দ থেকে। হিসামের পতনের মাধ্যমে স্পেনের খেলাফতের অবসান হয়। অর্থাৎ তৃতীয় হিসাম যে ক্ষমতায় আসলেন, এই তৃতীয় হিসাম 1031 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। তার পতনের মধ্য দিয়ে আমরা কি দেখতে পেলাম যে স্পেনের খেলাফতের অবসান হয়। তাহলে স্পেনের খেলাফতের কবে অবসান হয়? এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই লিখবা যে তৃতীয় হিসাবের ক্ষমতার শেষ মধ্য দিয়ে অর্থাৎ 1031 খ্রিস্টাব্দে স্পেনের খেলাফতের অবসান হয়। ছাত্রছাত্রী কিন্তু আমরা এবার দেখব স্পেনের ক্ষুদ্র ক্ষুদ্র বংশের রাজত্বকাল। অর্থাৎ খেলাফতের শেষ হলো 1031 খ্রিস্টাব্দে। এরপরে থেকে আবার 1400, তারপরও কি 1492 পর্যন্ত স্পেনে কি অনেকেই ক্ষমতায় ছিলেন। অর্থাৎ ছোট ছোট রাজবংশে তাদের ক্ষমতাগুলো পরিচালিত হতো। বিশেষ করে এক নম্বর আমরা বলতে পারি কর্ডোবার বনো জাভার বংশ। এই বনো জাভার বংশ 1031 খ্রিস্টাব্দ থেকে 1070 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপরে সারাগোসার বনু হুদ বংশ। সারাগোসার বনু হুদ বংশ এই সময়ে ক্ষমতায় বিরাজিত ছিলেন। এই ছোট ছোট ক্ষুদ্র রাজবংশের মধ্যে এটাও একটি অন্যতম রাজবংশ ছিল। আল জিসিয়াসের ও মালাগার বনু হাম্মাদ বংশ। অর্থাৎ এই বনু হাম্মদ বংশও কিন্তু উল্লেখযোগ্য একটি বংশ ছিল এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলোর মধ্যে। তারপরে ছিল গ্রানাডা বনু জিরি বংশ। গ্রানাডার যে বনু জিরি বংশ এটা উল্লেখযোগ্য একটি বংশ ছিল। টলেডোর বনু জুন্নুন এবং সেভিলের বনু আব্বাদ বংশ উল্লেখযোগ্য ছিল। এরপরে ছিল মুরাবিতুন রাজবংশ 1091 থেকে 1146 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাসিরি রাজবংশ 1232 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে তারা ক্ষমতায় বিরাজিত ছিল। স্পেনের মুসলমানদের অবদান। এই যে আমরা স্পেনের বিভিন্ন
শাসকদের যে শাসনকাল আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে মুসলমানরা কী অবদান রেখেছিল। এখানে মুসলমানদের অনেক অবদান আছে। মুসলমানরা স্পেনে যখন ক্ষমতায় বিরাজিত ছিল, সেই সময় কর্ডোবা এত উন্নতি ঘটে যে কর্ডোবার শিক্ষা সংস্কৃতি এত উন্নতি ঘটে যে কর্ডোবাতে রাস্তাগুলো লাইটে আলোকিত ছিল এবং মুসলমানরা সেখানে যখন হাম্মামখানা ছিল তাদের, অর্থাৎ স্নানাগার বা গোসলখানা বলা হয়, এই গোসলখানা যখন মুসলমানদের ছিল তখন উন্নত সেই সময়ের যে অন্যান্য দেশ, বিশেষ করে আমেরিকাতে তারা গোসল যে করতে হয় এটাই তারা কি জানতো না। এই জন্যে আমরা দেখতে পাই, ইতিহাস ঘাটলে দেখতে পাই যে মুসলমানরা এত উন্নত ছিল এক সময়। যাই হোক, আমরা এখানে স্পেনের মুসলমানদের যে অবদান সেখানে আমরা দেখব শাসন ব্যবস্থার সংস্কার। তারা সেখানে যাওয়ার পর শাসন ব্যবস্থার একটা বিশাল সংস্কার সাধন করে। এরপর অর্থনৈতিক উন্নতি, তারা অর্থনৈতিক উন্নতি ঘটান। তোমরা জানো যে স্পেনের বেশ কিছু এলাকা ছিল পর্বতমালায় ভরাপূর্ণ এবং সেখানে জীবনযাপন করা খুবই কষ্টকর ছিল। তারপরেও তারা সেখানকার অর্থনৈতিক অবস্থা করার মধ্যে ঘটেছিল। ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা তারা দিয়েছিল। সেখানে খ্রিস্টান বসবাস করতো, ইহুদি বসবাস করতো, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতো না। সমাজ সংস্কৃতির ক্ষেত্রে মেলবন্ধন, সমাজ সংস্কৃতির ক্ষেত্রে মুসলমানরা খ্রিস্টানদের সাথে এবং সেখানকার যারা ইহুদি তাদের সাথে মিলিয়ে চলার চেষ্টা করেছে। যদিও খ্রিস্টানরা মুসলমানদেরকে কখনোই মনে প্রাণে কী করতে পারেনি, গ্রহণ করতে পারেনি এবং বিশ্বাস করেনি, তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে। জ্ঞান বিজ্ঞানের উন্নতি, তাহলে আমরা চরম একটা উন্নতি দেখতে পারি। সেটা হচ্ছে যে সেই সময়ে স্পেনে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের চরম উন্নতি ঘটে এবং সেখানে পাঠাগার ছিল। আজকে যেমন বাজারে আমাদের তরিতরকারির দোকান দেখি আমরা, সেই সময় কর্ডোবাতে বাজারে বইয়ের দোকান ছিল প্রচুর এবং মানুষ প্রচুর বই কেনাবেচা করত। শিক্ষার্থী, আমরা স্পেনের মুসলমানদের প্রশাসনিক ব্যবস্থায় আমরা দেখতে পাই যে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী ছিলেন আমির বা খলিফা। তিনি সামরিক বা প্রশাসনিক এবং ধর্মীয় প্রধান ছিলেন। শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হাজির, যাকে প্রধানমন্ত্রী বা কায়েদ বা সেনাবাহিনীর প্রধান, কাজী বা প্রধান বিচারপতি নিযুক্ত করতেন। অর্থাৎ এই হাজির কখনো সেনাবাহিনীর প্রধান, কাজী হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইহা ব্যতীত আরও নির্বাহী দপ্তরেও তিনি দায়িত্ব পালন করতেন। প্রশাসনকে তিনটি ভাগে ভাগ করতে পারি আমরা। সেখানে দেখা যায় যে অর্থ বিভাগ ছিল, সামরিক বিভাগ ছিল, এরপরে বিচার বিভাগ ছিল। ছাত্রছাত্রীবৃন্দু, আমরা এখন অর্থনৈতিক অবদান দেখব। অর্থাৎ স্পেনে মুসলমানরা যে ক্ষমতায় ছিল সেই সময়ে তারা যেসব ক্ষেত্রে অবদান রেখেছে তার মধ্যে বিশেষ ছিল অর্থনৈতিক। কৃষিক্ষেত্রে তারা জল ব্যবস্থার মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নতি ঘটান এবং ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন। শুধুমাত্র কর্ডোবাতে 5800 তাঁত শিল্প ছিল এবং উন্নত দ্রব্যের মধ্যে ছিল মালাগার মদ, সেভিলের জলপাইয়ের তেল এবং সেভিলের বিখ্যাত বাদ্যযন্ত্র বিখ্যাত ছিল। এছাড়া আঙ্গুর, ডুমুর, শাকসবজি, পিস, নাশপাতি, ডাল, পেঁয়াজ, রেশম চাষ এগুলো সেখানে করা হতো। খনিজ সম্পদ, তার মধ্যে স্বর্ণ, রূপ, লোহা, তামা, সীসা ও টিনের উত্তোলন ব্যবহার বৃদ্ধি পায় এবং এছাড়াও ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা, খচ্চর, উট এগুলো সেখানে লালন পালন করা হতো। এগুলোর মাধ্যমেও সেখানকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। রাজস্বের উৎস, ভূমিকর। রাজস্বের প্রধান উৎস ছিল হচ্ছে ভূমিকর, এরপরে ছিল জাকাতের পরে ছিল হচ্ছে জিজিয়ার পরে ছিল হচ্ছে বাণিজ্য শুল্ক, এরপরে খনিকর এবং গণিমতটা ছিল সর্বশেষ। এই কয়টা উৎস থেকে রাজস্বের উৎস, এই কয়টাই ছিল হচ্ছে মূলত রাজস্বের উৎস। সমাজ সংস্কৃতির ক্ষেত্রে অবদান, এই সময়ে মুসলমানরা স্পেনের সমাজ সংস্কৃতির ক্ষেত্রে যে অবদানগুলো রেখেছিল তার মধ্যে মুসলিম শাসনামলে ধর্মকর্মে স্পেনের মানুষ স্বাধীন ছিল এবং ধর্ম পালনে কোনো প্রকার বাধা প্রদান করা হতো না, যেটা আমি আগেও বলছি। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দীর্ঘদিন খ্রিস্টান, ইহুদি এবং মুসলমানরা পাশাপাশি বাস করে। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়। ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য নারী শিক্ষার প্রচলন এখানে ঘটে এবং করা হয়। বালক বালিকারা বিচিত্র পোশাক পরিধান করত এবং
এবং ভাতা ভাগিনীগণ হাত ধরাধরি করিয়া স্কুল কলেজে যাওয়ার দৃশ্য ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। প্রায় সব সমাজে বাদ্যযন্ত্রের ব্যবহার করে উদযাপন করা হতো এবং উদযাপন করতে দেখা যেত। সমাজে উঁচু নিচু কোনো ভেদাভেদ ছিল না, রাষ্ট্রের সবাই সমানভাবে অধিকার ভোগ করিতে পারিত। মুসলমান সমাজে পরিপাটি পোশাক পরিধান করা হতো, অর্থাৎ পোশাকের একটা ছন্দ সেখানে ছিল। সুন্দর পরিপাটি পোশাক, সাদামাটা পোশাক কি করা হতো, পরিধান করা হতো। জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অবদান, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান আমরা সেখানে দেখতে পাই। কবি, সাহিত্যিক, ধর্মশাস্ত্রবিদ, চিকিৎসক, গবেষক, গায়ক, কলা বিজ্ঞানের প্রতিটি শাখায় মনীষী বিন্দুকে পৃষ্ঠপোষকতা করতেন স্বয়ং খলিফা। এবং মনীষীদের সৃজনশীল জ্ঞান সাধনার সমৃদ্ধ হয় এই কর্ডোবা নগরীকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়ে থাকে। তার মধ্যে দার্শনিক যেগুলো ছিল, দার্শনিক ইবনে মাসারা, ধর্মশাস্ত্রবিদ ইয়াহিয়া, ঐতিহাসিক আবনুল আহমার আল কুতিয়া প্রমুখ বিখ্যাত ব্যক্তি ছিলেন। জ্যোতির্বিদ ছিলেন আহমদ বিন নসর, চিকিৎসক ছিলেন হাসদাই, ইহুদি বৈকরণবিদ ও সাহিত্যিক আবু আলী আল কুতিয়া প্রমুখ বিখ্যাত ব্যক্তি ছিলেন। পুস্তক সংগ্রহ ও গ্রন্থগার প্রতিষ্ঠায় আমির খলিফাগণ অকাতরে ব্যয় করতেন। কেন্দ্র গ্রন্থগার ছাড়াও কর্ডোবাতে ৭০টি গ্রন্থগার ছিল। কেন্দ্র গ্রন্থগারে ৪ লক্ষ গ্রন্থ ছিল এবং কর্মী সংখ্যা নিরূপণের জন্য ৪৪টি তালিকা গ্রন্থ ছিল। অর্থাৎ সেই সময় কর্ডোবার এই গ্রন্থাগারগুলো ছিল সবচেয়ে সমৃদ্ধ। আমি তো তোমাদের এর আগেও বললাম যে আজকে বাজারে যেমন তরিতরকারির দোকান বসে, সেই সময় গ্রন্থগারগুলোর দোকান বসতো এবং সারি সারি গ্রন্থগারের দোকান থেকে মানুষ তখন কি করতো, বই পুস্তক ক্রয় করতো। স্পেনের মুসলিম স্থাপত্য কীর্তি, স্পেনের যখন মুসলমানরা ক্ষমতায় ছিলেন সেই সময়ে যে স্থাপত্য কীর্তিগুলো ছিল তার মধ্যে অন্য স্থাপত্য কীর্তিগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। বিশেষ করে গ্রেট মস্কিউ অফ কর্ডোবার যে বড় মসজিদ ছিল, সেই কর্ডোবার বড় মসজিদের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কর্ডোবার যে আলহামরা প্রাসাদ, এই আলহামরা প্রাসাদ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলহামরা প্রাসাদটা কত উন্নত ছিল। একবারে কর্ডোবা মানে রাজধানীটাই এটা ছিল। এরপরে আরও যে মুসলিম স্থাপত্যগুলো ছিল, এই মুসলিম স্থাপত্যগুলো এই যে নকশা, সুন্দর কারুকাজ, এই ধরনের প্রাসাদ সেখানে বিরাজিত ছিল। স্পেনের মুসলমানদের চূড়ান্ত পতন, স্পেনের মুসলমানদের চূড়ান্ত পতনের কয়েকটি দৃশ্য আমরা এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রচণ্ড ক্ষোভ আর কষ্ট নিয়ে দুর্গ ছেড়ে বের হয়ে জাগারের ফার্দিনান্দ এবং ক্যাস্টিনালি ইসাবেলা সেই সময়ে সর্বশেষ ছিলেন যখন মুসলমানদের পতন ঘটে। সেই সময়ে তারা সেখানে বিশেষ করে ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে, যার কারণে কিন্তু মুসলমানদের সেখানে পতন ঘটে। অষ্টম শতাব্দী থেকে প্রায় 781 বছর, অর্থাৎ 711 থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 781 বছর মুসলমানদের সেখানে ছিল। মুসলমানরা স্পেন শাসন করেন। অভ্যন্তরীণ ও বহিরাগত কারণে 1492 খ্রিস্টাব্দে মুসলমানদের চূড়ান্তভাবে পতন ঘটে। অর্থাৎ অভ্যন্তরীণভাবেও মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়, আবার বহিরাগতভাবেও মুসলমানদেরকে বিভিন্নভাবে সেখানকার স্পেনের যে তৎকালীন খ্রিস্টানরা ছিল তাদেরকে সহযোগিতা করে, যার কারণে সর্বশেষ মুসলমানদের সেখানে পতন ঘটে। গ্রন্থপুঞ্জি, যাই হোক তোমরা এই ক্লাস থেকে যতটুকু শিক্ষা গ্রহণ করলে, এছাড়াও তুমি বাজার থেকে বেশ কিছু বই আছে, এগুলো সংগ্রহ করে আরও ব্যাপক তোমরা পড়াশোনা করতে পারবে। বিশেষ করে মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস, এস.এম. ইমামউদ্দিন, মোর্স ইন স্পেন, এস. লাইন ফোর, হিস্ট্রি অফ দ্য আরব স্পিকিং হিস্ট্রি, তারিখি ফাতেহাতুল আন্দালুসি, ইবনুল কুতিয়া। এরপরে স্পেনের মুসলমানদের ইতিহাস, এইচ.এম. শামসুর রহমান, এই বই থেকেও তোমরা কি এই স্পেনের মুসলমানদের ইতিহাস সম্পর্কে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা এতক্ষণ আমার ক্লাস উপভোগ করলে তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করছি। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।